আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। তুমিও তো আমাকে বুঝতে পারো না, আমাকে চিনতে পারো না, আমার ভেতরের আমিটাকে খুঁজে বের করতে পারো না। আমি তখন শপিং মলে কত ভয় পেয়ে গিয়েছিলাম সেটা তুমি কি করে বুঝবে না তো। ওই রংটা অভিশপ্ত, বেগুনি রং যতটা সুন্দর ততটাই অভিশপ্ত। সেই রঙের শাড়ি পরে আমার মা। আপনার মা কি? ওই রঙের শাড়ি সেদিন আমার সোকল্ড বাবা গিফট করেছিল, আর সেই শাড়ি পরে আমার মায়ের শাড়িতে আগুন লাগে, আর কিছু বোঝার আগে সব শেষ হয়ে যায়। কথাগুলো কাতর সুরে বললেন আয়াস। আস্তে আস্তে ওনার হাত থেকে চুলগুলো আলগা হয়ে গেল, তবে উনি অন্য হাত দিয়ে আমার কোমরও খামচে ধরে আছেন। আমি ওনাকে আশ্বস্ত করে বললাম, ওই রঙের শাড়িতে আগুন লেগেছিল বলেই যে আমার শাড়িতেও তাই হতো এমনটা তো নয়। এজন্য এতটা সিন ক্রিয়েট না করলেও পারতেন। তুমি জানো না? কেউ জানে না, ওটা বাজে রং। রেগে বললেন আয়াস। আমি ঢোক গিলে বললাম, আমায় পিহুকে তুলতে দিন, ওর লেগেছে। আপনি কেন ওই অবলা প্রাণীর উপর নিজের রাগ দেখাচ্ছেন? এটা কেমন আচরণ? আমারও তো লাগে, খুব ব্যথা লাগে, তবে এখানে যেটা তুমি দেখতে পাও না, হয়তো বা দেখতেই চাও না। কথাগুলো শান্ত কণ্ঠে বলে আমার হাতটা নিয়ে রাখলেন ওনার বুকের বাম পাশে। আমার হাতে অনুভূত হলো ওনার হৃদস্পন্দন। ধকধক করে ওঠা হার্টবিটের তালে তালে আমিও কেঁপে উঠছি। আমি সরিয়ে নিলাম হাত। ওনার কাছ থেকে সরে আসতে চাইলে উনি ছেড়ে দেন আমায়। স্বস্তি নিয়ে নিচু হয়ে খাঁচা তুলে সোজা করে রাখলাম, তবে বুঝতে পারছি না পিহুর কোথায় লেগেছে। ভাবলে হীন হয়ে খাঁচাতেই হাত বুলিয়ে যাচ্ছি আমি। আয়াস একসময় নিচে থেকে বললেন, ওর যেমন কোনো ক্ষতি হয়নি, যখন ফেলে দিয়েছিলাম উড়ে উঠেছিল মাত্র। খুব নৃশংস মানুষ আপনি আয়াস, শুকনো গলায় বললাম আমি। পাখিটা আমার খুব প্রিয়, এর যদি কিছু একটা হয়ে যায় জানি না আমি কি করব। ওর প্রতি যা মায়া আমার সৃষ্টি হয়েছে তা বোঝানোর ক্ষমতা নেই। ঠোঁটে ঠোঁট চেপে কান্না আটকাবার চেষ্টায় রয়েছি। হ্যাঁ, আমি জানি আমার মধ্যে ভালোর কোনো ছিটে ফোটাও নেই। কথায় বলে বিপরীত মানুষের প্রতি মানুষ আসক্ত হয়, আমার ক্ষেত্রেও ব্যতিক্রম হয়নি। কেউ বলেছে একজন নারী যেমন একটা মানুষকে ভালো থেকে খারাপ পথে নিয়ে যেতে পারে, ঠিক তেমনই একজন নারী পারে খারাপ মানুষকে ভালো পথে নিয়ে আসতে। একটা নারী যে সর্বগুণ সম্পূর্ণ হয়, পুরুষের পরিপূরক, সেই নারী কিনেছে আমার জীবনে, আমার জীবনটা ধন্য করতে। আয়েশের প্রতিটা কথা আমার মনের ভিতরে গভীরভাবে নাড়া দিয়ে উঠল। মস্তিষ্কে কথাগুলো পুরোপুরি ভাবে ঢুকে গেল। কথাগুলোতে গভীর আবেশ ছিল, ছিল স্নিগ্ধতা। ওনার কণ্ঠে ছিল না কোনো কাঁপুনি, ছিল না মিথ্যে, শুধু ছিল সত্যি। পায়ের শব্দ পেয়ে ধ্যান ভেঙে নড়ে চড়ে উঠে দাঁড়ায়। আয়াস হয়তো চলে গিয়েছেন, রয়ে গেলাম আমি। উনি চলে তো গেলেন, আমায় রেখে গেলেন দিশেহারা বানিয়ে। খেয়ে দিয়ে বসেছিলাম নিত্যদিনের মতো ঘরের কোণে। আমার পাশে হরেক রকম শপিং ব্যাগ, আয়েশের দেওয়া সেই সব। কোনোটাতে শাড়ি, কোনোটাতে অর্নামেন্টস। কয়টা বাজে আমার জানা নেই। আচমকা টুংটাং শব্দে চমকে উদ্ভ্রান্ত হয়ে পড়লাম। বিষণ্ণ মনটাই হারমোনিয়ামের সুরের ছোঁয়া পেয়ে যেন চারিদিকে সুন্দর হয়ে উঠল। আয়াস হারমোনিয়ামের সুর তুলছেন, আমি উচ্ছ্বাসের অন্ত খুঁজে পেলাম না। এটাই যেন আমার দরকার ছিল, কিন্তু সুরগুলোও যেন আজ বিষণ্ণ। আগ্রহের সঙ্গে পা বাড়ালাম আয়েশের ঘরের দিকে। ওনার ঘরে ঢুকলাম, হারমোনিয়াম রাখা ঘরের কাছে গিয়ে থামলাম। উনি হয়তো নিজের সুর তুলতেই মগ্ন। সেই মগ্নতা। ভিতরে এসো, তোমারই অপেক্ষায় ছিলাম। আমি বিস্ময় হয়ে ধীর পায়ে ঘরে ঢুকলাম। সঙ্গে সঙ্গে হ্যাচকা টেনে হারমোনিয়ামের সামনে বসিয়ে দিলেন আয়াস। আপনি কি করছেন? দেখো না কি করি, আপনি বুঝতে পারবে। আয়েশ আমার হাতের উপর হাত রেখে আমার হাত ধরে হারমোনিয়ামে আমার আঙ্গুল দ্বারাই সুর তুলতে থাকলেন। আমার দিকে নিচু হয়ে রয়েছেন উনি, আমায় আবদ্ধ করে সুর তুলছেন। এই প্রথম এই হারমোনিয়ামে সুর তুলে আমার মনে অন্যরকম আনন্দ লেগে গেল। মুখ ফুটে উঠল হাসির রেশ। বিষণ্ণতা কেটে গেল নিমেষেই। ভুলে গেলাম আয়েশের রুট ব্যবহার, তবে সুরগুলোতে রয়েছে বিষণ্ণতাই ভরা। একটা সময় থামিয়ে দিলেন আয়াস সুর তোলা। আমার ওনার দিকে করে নিচু হয়ে বসে আমার কোলে মাথা রাখতেই অপ্রস্তুত হয়ে পড়ি আমি। পরক্ষণেই নিজেকে সামলে নিই। আমায় কাছে টেনে আমার পেটে মাথা গুজে দিতেই বিপাকে পড়ে যাই আমি। তরতর করে ঘেমে যাই। কয়েক সেকেন্ড পর অনুভব করি আমার জামা ভিজে গিয়েছে। আয়াস যেখানে মাথা গুজে দিয়েছেন, বুঝতে একটু সময় লাগলো যে আয়াস চোখের পানি ফেলছেন, অর্থাৎ কাঁদছেন।
বুকটা ধক করে উঠল, সঙ্গে অনেক বিস্ময় জমা হলো আমার চোখে। আয়াস নামক মানুষটার সামনে কান্নার শব্দটা ঠিক যায় না, তাই বিশ্বাস করতে কষ্ট হচ্ছে উনি কাঁদছেন। উনি ফুপিয়ে উঠে আগের অবস্থাতেই বললেন, আই মিস মাই মাদার নিশাপাখি। আজ বেশি করে মনে পড়ছে মায়ের কথা। আমি স্তব্ধ হয়ে রয়েছি, মুখটা হয়ে এসেছে মলিন। আয়েশের চাপা আর্তনাদ আমার কানে আসছে। মা হারানোর কষ্ট আমার বোঝার ক্ষমতার বাইরে, কারণ আমার মা আছে। যার মা নেই সেই একমাত্র বুঝতে পারে মাকে হারানোর যন্ত্রণা। আয়েশের কান্নায় আমার চোখ জোড়াও অশ্রুসিক্ত হয়ে উঠেছে। আমার এই কষ্ট কেউ বুঝবে না, কেউ না, তুমিও না। চাপা সুরে বললেন আয়াস। মনে ইচ্ছে জাগলো কষ্টটা ভাগ করে নেওয়ার, কিন্তু আমি জানি উনি কষ্ট ভাগ করবেন না। উনি তেমন মানুষই নন। ভার কণ্ঠে বললাম, হ্যাঁ আমি জানি আপনার কষ্ট আর রহস্য কোনোটা ভেদ করবার ক্ষমতা আমার নেই, কিন্তু আপনি কষ্ট পাবেন না। হয়তো আপনাকে জন্ম দেওয়া মা নেই, কিন্তু আরেকজন মা আছেন, তাকে সম্মান করুন। আমার মনে হয় তার বদলে আপনি ভালোবাসা পাবেন। আয়েশ আমায় ছেড়ে দিলেন, মুখ তুললেন। মুহূর্তেই রাগ উঠে গেল ওনার, তবে আমার উপর নয়, ওনার সৎ মায়ের উপর। রাগে কটমট করে বললেন, সম্মান? কিসের সম্মান? তাকে সম্মান করবো যে কিনা আমার মায়ের বন্ধুত্বের এই দাম দিয়েছে। বন্ধুত্ব? হ্যাঁ, বন্ধুত্ব। মিসেস মালিহা রায়হান আমার মায়ের সব থেকে কাছের বন্ধু ছিল। বলা যায় বন্ধুত্বের নাটক করেছে, মায়ের অন্ধত্বের সুযোগ নিয়েছে। সুযোগ নিয়ে আমার সোকল্ড বাবার সঙ্গে অবৈধ সম্পর্ক তৈরি করেছে। আচমকা এমন বিশ্রী কথাবার্তা শুনে চোখ মুখ কুঁচকে এলো আমার। বুঝতে পারলাম ওনার সৎ মায়ের প্রতি এত ঘৃণার কারণ। যদি বন্ধুত্ব এমন হয় তাহলে একাকিত্ব ঢের ভালো। আয়াস হতাশা নিয়ে কাঁপা কাঁপা গলায় বললেন, শুধু তাই নয়, আমার মা অন্ধ ছিল, যার কারণে মায়ের সামনে ওরা অশালীন কাজকর্ম অবধি করেছে। কতটা নিচু ওরা ভাবতে পারো? আমি তখন ছোট ছিলাম, এসব বোঝারও বাইরে ছিল। মাকে তো হঠাৎ একদিন প্রশ্ন করে ফেলেছিলাম যে, মা, মালিয়া আন্টিকে বাবা এভাবে চুমু খায় কেন তোমার সামনে? মা সেদিন নির্বাক হয়ে গিয়েছিল, কোনো উত্তর ছিল না। সেদিন রাতে মিস্টার সাহাদ রায়হানের সঙ্গে মায়ের তুমুল ঝগড়া হয়। পরের দিন মালিহা রায়হানের সঙ্গে মায়ের কথা কাটাকাটি হয়। আমি ছিলাম নীরব দর্শক। আমি যদি সেদিন ওই কথাটা না বলতাম, ওদের কুখাজ ঢাকায় থাকতো। কারণ মা সত্যি অন্ধ ছিল, আত্মবিশ্বাসী ছিল সাহাদ রায়হানের প্রতি। এইসব কিছু দেখে দেখেই বড় হয়েছি। তাহলে তুমি ভাবো, আমার মাঝে খারাপের বসবাস থাকবে নাকি ভালো? ছেলেরা তো নিজের বাবাকে দেখেই শিক্ষা পায়, তাই না? তাৎক্ষণিক এসব শোনা মাত্র আমার রাগে গা রিরি করে উঠল। মানুষ এতটাও জঘন্য হয়? নিজের সবচেয়ে প্রিয় বন্ধুর সঙ্গেও এমন করা যায়? আয়েশের মতো আমারও ওনার সৎমায়ের প্রতি ঘৃণা জমতে থাকলো। নিজেকে খুবই ছোট মনে হলো, কেননা আয়েশকে আমি বলেছি ওই মহিলাকে সম্মান দেওয়ার কথা। নিচু সুরে বললাম, আই এম সরি, আমি জানতাম না উনি এমন। সত্যিই জানতাম না আপনার সিচুয়েশন। আমি নিজেই এসব মানতে পারছি না, আপনি কি করে মানবেন? এতটুকু শুনেই তুমি সরি বলছো? শুনেছি বাবা নামক মানুষটা বটগাছের মতো হয়, সবসময় আগলে রাখে। শুধু শুনেছি। স্কুলে যখন বাবা সম্পর্কে রচনা লিখতে বলা হতো, আমি সেটা না লিখেই চলে আসতাম। আমার বাবা মধ্যবিত্ত পরিবারে ছিলেন। আমার নানা ভাইয়ের অবস্থা খুব ভালো ছিল, ধনী ব্যক্তি ছিলেন। এখন সাহাদ রায়হান যেই কোম্পানির মালিক, সেটা আসলে নানা ভাইয়ের কোম্পানি। নানা ভাইয়ের এই বিষয় সম্পত্তি দেখেই সাহাদ রায়হান রাজি হয়েছিল আমার অন্ধ মাকে বিয়ে করতে। হয়তো তার মূল উদ্দেশ্যই ছিল সম্পত্তি, কারণ আমার মা একমাত্র মেয়ে ছিল। তাই বিয়ের পর জামাইয়ের সব সম্পত্তি পাওয়ার কথা, হিসেব অনুযায়ী তাই হয়। কাজ শেষে মাকে হেয় করতে শুরু করে সাহাদ রায়হান। ততদিনে মায়ের গর্ভে আসি আমি, কিন্তু মনে হয় না প্রেগনেন্ট অবস্থায় মায়ের কেয়ার ওই লোকটা নিয়েছিল বলে। এতটুকু বলে দীর্ঘ নিঃশ্বাস ছাড়লেন উনি। এত সব কাণ্ড শুনে ছলছল করছে আমার আঁখি দুটি। কেন জানি না খুব খারাপ লাগছে, কাঁদতে ইচ্ছে করছে। আমার বয়স যখন 6 বছর, তখন বাবা বিয়ে করে নিয়ে আসেন মিসেস মালিহাকে। যখন থেকে আরও পর হয়ে যায় আমি, কেননা মিসেস মালিহার ধারণা ছিল বড় হলে এইসব সম্পত্তির অধিকার আমারই থাকবে। তাই আমাকে এক পর্যায়ে তাড়িয়ে নানা ভাইয়ের পাঠানো হয়। কিন্তু নিয়তি দারুণ খেলা খেললো, হলো না মিসেস মালিহার কোনো সন্তান। নিঃসন্তান থাকতে পারবেন না, এত কিছুর জন্য একটা উত্তরাধিকারী না থাকলে হয়? আমায় আবারও জোর করে ওই বাড়িতে নিয়ে আসা হয়। এসব শুনে নানা ভাই হার্ট অ্যাটাক করে মারা যান। নানিমা তো আগেই মারা গিয়েছিলেন মেয়ের শোকে। তারপর থেকে বাস্তবতা ভাবতে শুরু করি, যদি কেউ সম্মান না দেয় তাহলে সেটা ছিনিয়ে নিতে হয়। এই যুগে কেউ কারো কথা ভাবে না, আর আজকে আমি হয়ে উঠেছি সেরা স্বার্থপর। আপনার কি মনে হয় না আপনার এই স্বার্থপরতা আপনার যে মন বলে একটা জিনিস আছে তাকে ধামাচাপা দিয়ে দিচ্ছে? আপনার মাঝে যেই মনুষ্যত্ব আছে তাকে মেরে ফেলছে।
আপনি তো সব সময় খারাপদের তরফ থেকে টাকা নিয়ে কেস জিতিয়ে দেন তাদের। হয়তোবা যারা গরিব, যারা বিচার চাইতে আসে তাদের কেমন লাগে, যারা সত্যি নিয়েও জিততে পারে না তাদের কত যন্ত্রণা হয় ভেবে দেখেছেন? আচমকা প্রশ্নটা করে বসলাম আমি। আমার প্রশ্নে বিন্দুমাত্র হেলদোল হলো না ওনার। আগের গম্ভীর ভঙ্গিতেই বলে উঠলেন, সো হোয়াট, আই ডোন্ট কেয়ার। মনে যাক মনুষ্যত্ব, যে মনুষ্যত্ব নিজেকে ভালো থাকতে দেয় না সেটা দরকার নেই তো আমার। আমি হতাশ হলাম। ওনাকে বোঝানো অন্তত আমার কর্ম নয়। আয়াস আমার পিয়ানোর সামনে থেকে উঠিয়ে আমার বাহু ধরে বললেন, অনেক হয়েছে এসব কথা। আমি আর এসব বিষয়ে কোনো কথাই বলতে চাই না, শুনতেও চাই না। ইট হার্টস মি। অতীত মনে পড়ে রাগ হয়, আর তুমি জানো আমার রাগ হলে ভয়ানক কাণ্ড বাঁধিয়ে ফেলতে পারি। ইটস টাইম টু সামথিং স্পেশাল। লোকটা সিরিয়াস থাকতে থাকতে হঠাৎ এই কথাটা বলাই আমার পিলে চমকে গেল। ঢোক দিয়ে চোখ মুখের রং ফ্যাকাশে হয়ে এলো। কারণ এই কথাটা যখনই বলেন তখনই কোনো অনর্থ ঘটবেই ঘটবে আমার সঙ্গে। শিউরে উঠল গায়ের লোম। আপনি? রিল্যাক্স, তুমি যা ভাবছো তেমন কিছুই করবো না, আবার অনেক কিছুই করবো। রিয়াকশন দেওয়ার মতো অবস্থায় রইলাম না আমি। মুখ নামিয়ে নিলাম। মন বলে চলেছে যত দ্রুত পালাবি ততই তোর মঙ্গল। আমার সামনে ছোট চুল দিয়ে ঢেকে যাওয়া এক চোখের ওপর থেকে কোমল স্পর্শে সরিয়ে দিলেন চুলগুলো। চোখ বুজে ফেললাম আমি। ওনাকে ধাক্কা দেওয়ার জন্য প্রস্তুত হতেই সেকেন্ডেই কপালে হালকা স্পর্শ করে ঝড়ের গতিতে সরে দাঁড়ালেন। সঙ্গে সঙ্গে চোখ মেললাম। আয়াস রসিকতা করে বললেন, ভয় পাও এত? আমি তো জাস্ট বলছিলাম যে তোমায় যেসব এনে দিয়েছি শপিং মল থেকে সেসব একটু ট্রাই করে দাও। ও এই কথা আগে বলবেন তো, স্বস্তি নিয়ে বললাম আমি। আয়াস অট্ট হাসিতে ফেটে পড়লেন। ওনার হাসিতে মুখরিত হলো পরিবেশ। আমার মনটা নিমেষেই যেন ওনার হাসিতে হারিয়ে যেতে লাগলো। এত কিছুর মাঝেও কত সুন্দর করে উনি হাসেন। এখানে দাঁড়িয়ে আছো কি স্পেশাল কিছু নেওয়ার জন্য? ওনার হাসির শব্দই মনোযোগ দিয়ে শুনছিলাম। ওনার আগা মাথা ছাড়া কথা শুনে কপাল কুঁচকে এলো। ফিচেল গলায় বললাম, কি? বললাম যে যেসব এনে দিয়েছি শাড়ি, অর্নামেন্টস সব ট্রাই করে দেখতে। এখনো দেখছি দাঁড়িয়ে আছো, তাই ভাবলাম কিছু নেওয়ার জন্য দাঁড়িয়ে আছো। আই মিন কিস। বলেই থামলেন উনি। কি লাগামহীন কথা! ইচ্ছে তো করছে এই লজ্জাকর পরিস্থিতি থেকে পালিয়ে যেতে। আমার নীরবতা দেখে উনি আবারও বললেন, না মানে আমার কোনো প্রবলেম নেই, তুমি যদি বলো তাহলে স্পেশাল কিস দিতে আমি অলওয়েজ রেডি। ইয়ার বলেই আমার হাত ধরলেন আয়াস। অস্বস্তির চরম মাত্রায় এলাম আমি। হাতটা ঝটকা দিয়ে ছাড়িয়ে নিয়ে বেশ কিছু দূর ছিটকে গিয়ে আমি অগোছলো গলায় বলি, না, ওখানেই দাঁড়িয়ে থাকুন, এদিকে আসার দরকার নেই। আমি আমার ঘরে যাচ্ছি, আপনার দেওয়া জিনিসগুলো ট্রাই করছি। এখনই করো, 30 মিনিট পর আমি তোমার রুমে যাচ্ছি। কিন্তু এত রাতে এসব না করলেই নয়। না নয়, আমি এখনই দেখতে চেয়েছি, মানে এখনই। ঘরে যাও। ভ্রু উঁচিয়ে বিড়বিড় করতে করতে ঘরের দিকে হাঁটা দিলাম। ঘরে ঢুকেই শপিং ব্যাগের প্যাকেট হাতিয়ে বের করলাম শাড়ি। শাড়িটা খুব ভারী নয়। উনি হয়তো জানেন আমার ভারী শাড়ি পছন্দ নয়, তাই হালকা শাড়ি নিয়েছেন। কিন্তু কী রঙের শাড়ি সেটা বোধগম্য হলো না। ফুলকিকে ডেকে রং জিজ্ঞেস করতেই হলুদ রঙের শাড়ি বলে দিল সে। সঙ্গে ম্যাচিং সব কিছু বের করে দিল। সব কিছু হয়ে যাওয়ার পরপরই বললাম, আচ্ছা তুমি এখন যাও ঘর থেকে। কিন্তু ম্যাম, আপনি কি একা শাড়ি পরতে পারবেন? আমি আগ বাড়িয়ে বললাম, হ্যাঁ হ্যাঁ পারবো, তুমি যাও। আর শোনো, এখন কয়টা বাজে? 11:30। বিস্ময় চেয়ে গেল আমার পুরো মুখে। উনি এত রাতে এসব পরিয়ে কি করতে চান? আস্তে ধীরে রেডি হতে শুরু করলাম আমি। চুল খোপা করে শাড়ির কুচি ধরতেই চুলের খোপা খুলে গেল। বেশ ক্রুদ্ধ হলাম চুলের প্রতি। চুল এক হাতে ধরতেই অন্য হাতটা কুচি সামলাতে না পেরে সেটাও খুলে গেল। বেহাল অবস্থা নিয়ে দাঁড়িয়ে রইলাম আমি। শাড়ি পরার বিশেষ অভিজ্ঞতা আমার নেই। এখন নিজের উপর রাগ উঠছে কেন ফুলকিকে যেতে বললাম। খোপা কোনো মতে ঠিকঠাক করে দরজার কাছে গিয়ে দাঁড়ালাম আমি। দরজা একটুখানি ফাঁকা করে জোরে ফুলকিকে ডাকলাম, ফুলকি এখানে আসবে প্লিজ, হেল্প লাগবে আমার। ফুলকির আওয়াজ এলো না। আমি আবারও ডাকতেই পায়ের শব্দ পেলাম। ম্যাম, আমি বলছিলাম কি, এটা আপনি পারবেন না একা। আর আপনি... আনমনেই কেন জানি থেমে গেল ফুলকি। আমি সেসব পাত্তা না দিয়ে বললাম, আমায় হেল্প করো, এসো কুইকলি। ফুলকি নীরব থাকলো। ও কি চলে গেল নাকি? ফুলকি ফুলকি যেন হকচকিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, আমি হেল্প করছি। আমার দিকে এগিয়ে এসে আমার হাত ধরল সে। কিন্তু আমার অন্য কিছু মনে হলো। স্পর্শটা অন্যরকম। এত বড় হাত।
সন্দেহী কণ্ঠে বললাম, এটা তুমিই তো? হ্যাঁ ম্যাম, আমি। দরজা লাগিয়ে দিল ফুলকি। তবে সন্দেহ গেল না। জড়সড় হয়ে দাঁড়িয়ে থাকলাম। আমার পেটে হাত রাখলো ফুলকি। দরদর করে ঘামতে লাগলাম। নিঃশ্বাস ওঠানামা শুরু করলো আমার কুচি ঠিক করে গুজে দিতেই মনে হলো ওটা ফুলকি হতেই পারে না। এবার পেটেও ঠোঁটের গভীর স্পর্শ পেয়ে ধাক্কাই দিয়ে বসলাম। ওহো, এত ধাক্কাধাক্কি করো কেন? ধাক্কাধাক্কি করার রোগ আছে নাকি তোমার? এই আপনি কেন? আপনি আমার সঙ্গে ছলনা করছেন এভাবে? অসভ্য লোক। বইয়ের সঙ্গে ছলনা করা জায়েজ। আই মিন, এসব ক্ষেত্রে ছলনা করলে কোনো অন্যায় হয় না, কোর্টেও কেস হয় না, সেই অন্যায় করা যেতেই পারে। তাই বলে এভাবে? হলুদ রঙের রাঙা নিশা পাখিকে দেখে সত্যি আটকানো তাই। তাও যে আমি তোমায় ছাড় দিয়ে যাচ্ছি, এটা তোমার সৌভাগ্য। নিঃশ্বাস আটকে এলো ওনার বেশরম কথাবার্তায়। আমি কিছু বলার আগেই উনি আমায় ধরে দাঁড় করালেন আয়নার সামনে। গলায় পেলাম একটা হালকা জুয়েলারির ছোঁয়া। আয়েশ আমায় সযত্নে পরিয়ে দিচ্ছেন। ব্যস্ত কণ্ঠে বললাম, হলুদ রঙের রাঙা নারীকে দেখেছিলাম একদিন, সমুদ্রের তীরে ছিল বাস। সেদিনই তার হাসি ও চোখ জোড়াতে ঘটেছিল আমার সর্বনাশ। তার আড়ষ্টে যেদিন বেঁধে ফেলেছিলাম নিজেকে, অবশেষে কিনা সেই সর্বনাশা নারী স্থান করল আমার মনের অন্দরমহলে। আমি নিস্তব্ধ। উন্মাদনায় ভরা কথাবার্তা আমাকেও উন্মাদ করে চলেছে। সেটা কি উনি জানেন? আমায় জেলে যেতে হবে নিশা পাখি, আমায় খুন করার অপরাধের দায়। পেছন থেকে আয়েশ আমায় নিজের সঙ্গে আঁকড়ে ধরে কথাগুলো বলে উঠলেন মৃদু সুরে। আমি থতমত খেয়ে গেলাম। আপনাকে খুন করলাম কখন আমি? এই তো জ্যান্ত আমার সামনে দাঁড়িয়ে রয়েছেন। ভীরু গলায় বলতেই আমার কানের পিঠে ছোট্ট করে চুমু খেয়ে নিলেন আয়াস। আমার সর্বাঙ্গ কেঁপে উঠল। লোমকূপ পর্যন্ত জানান দিল এটা কেমন অদ্ভুত অনুভূতি। আয়াস আবারও আগের মতো করেই বললেন, কে বলেছে খুন করছো না? সেকেন্ডে সেকেন্ডে খুন করে যাচ্ছ। মায়াবিনীর মায়ায় আহত করে দিচ্ছ। হলুদ রঙে দেখেই তোমায় আহত হয়েছিলাম, আবারও একই রঙে তোমায় মুড়িয়ে নিজে নিহত হতে চাইছি। তাহলে এই রঙের শাড়ি এনেছেন কেন? কারণ আমি তোমার হাতেই খুন হতে চাই, তোমার হাসিতে মরতে চাই, তোমার ঘন পাপড়িতে আবদ্ধ চোখ জোড়ায় নিজেকে আহত করতে চাই। নিঃশ্বাস আটকে যাবার উপক্রম আমার। ঠোঁটজোড়া তিরতির করে কেঁপে চলেছে। ইস, কি শ্বাসরুদ্ধকর পরিস্থিতি। লোকটা সব সময় আমাকে এমন পরিস্থিতিতে ফেলে কি মজা পান কে জানে। কি হলো কি? আমার প্রেমে পড়ে যাচ্ছে বুঝি? আয়েশের শান্ত কণ্ঠ। আমি হকচকিয়ে উঠে আধো আধো কণ্ঠে বলি, প্রেম? কিসের প্রেম? প্রেম আবার কিসের হয় জানো না? অবশ্য প্রেমের প্রকারভেদ রয়েছে, একটা ক্ষণিকের প্রেম আর একটা গভীর প্রেম। আমি তো তোমার গভীর প্রেমে মুগ্ধ। তুমি আমার জন্য কোনটা ফিল করছো? আবল তাবল বকা বন্ধ করুন। আমি ওসব কোনো ফিলটিল করি না বলেই নিজেকে ছাড়াবার জন্য ছটফট করতে শুরু করলাম। আয়াস নিজের ভঙ্গিতেই দাঁড়িয়ে আছেন। এমন কোনো জোর করে না চড়িয়ে ধরতেই আমার ব্যবস্থা বেহাল। আমার থেকে পালাতে চাও? দ্যাটস নট পসিবল। ফিল করছো জন্যই চোরের মতো পালাতে চাইছো। যদি তোমার চোখ দেখে সব বুঝে যায়। আমার চোখে এমন কিচ্ছু নেই, ছাড়ুন। আপনার কথা মতো ট্রাই করেছি এসব। এখন এসব চেঞ্জ করে ঘুমোবো আমি। আয়েশ অবাক হওয়ার মতো করে বলে, সে কি তুমি এখনই চেঞ্জ করবে? নো ওয়ে, এখন এসব চেঞ্জ করতে হবে না। কাম উইথ মি। আমায় নিচের থেকে ছেড়ে দিয়ে আমার ডান হাতটা ধরে টেনে নিয়ে যেতে শুরু করলেন আয়াস। আমি কণ্ঠে বিস্ময় নিয়ে বললাম, এত রাতে কোথায়? হানিমুনে। আয়াস রসিকতা পূর্ণ হয়ে বললেন। আমি তা বুঝতে পারলাম। যেহেতু উনি সঠিক উত্তরটা দেননি, সেহেতু সহজে ওনার মুখ থেকে জবাব বের করতে পারবো না, সেটা আমার বোধগম্য হলো। আয়াস আমায় বাইরে গিয়ে আসতেই রাতের শীতল বাতাস আমার শরীর ছুঁয়ে গেল। বাইরে নিয়ে এসে কি করতে চাইছেন আল্লাহই মালুম। আমায় দ্রুত গাড়িতে বসিয়ে গাড়িটা স্টার্ট দিতে কাছুমাছু হয়ে গেলাম আমি। এত রাতে আমরা কোথায় যাচ্ছি? আমি কিন্তু আপনার সঙ্গে কোথাও যাব না, গাড়ি থামান। জড়সড় হয়ে বেশ সিরিয়াস ভঙ্গিতে কথাগুলো বললাম। আয়েশের কোনো হেলদোল নেই। উনি আমার কথার প্রত্যুত্তরে একটা শব্দ উচ্চারণ করার প্রয়োজন বোধ করলেন না। আমি আবারও দাঁতে দাঁত চেপে বললাম তো কোথাও যাব না, গাড়ি রিটার্ন নিয়ে চলুন, নয়তো চিৎকার করব। ফিক করে হেসে দিলেন আয়াস। অন্য সময় ওনার হাসি মুগ্ধ হয়ে শুনলেও আজ গা চলে গেল। আয়াস খোঁচা মেরে বললেন, আমি তোমার হাজব্যান্ড নিশা পাখি, এতটুকু ভরসাও রাখতে কষ্ট হচ্ছে? কি মনে হচ্ছে তোমার এই আয়েশ রায়হান তোমায় কোথাও নিয়ে গিয়ে উল্টোপাল্টা কিছু করে ফেলবে? কাম অন, মাথার বুদ্ধি কাজে লাগাও। তোমার সঙ্গে কিছু করতে বাড়ির রুমে যথেষ্ট, কেউ দেখতে আসবে না। আমি মুখ বেলুনের ন্যায় চুপসে গেল।
নিজের ভাবনার উপর মুখ থুবড়ে পড়ার মতো অবস্থা হলো। আমিও যে মাঝে মধ্যে কি ভাবি, আমার চুপসানো মুখ হয়তো খেয়াল করলেন আয়াস। আমার হাতে পানির বোতল ধরিয়ে দিয়ে বললেন, নাও পানি খাও। কথা বলার শক্তি হারিয়েছ মনে হচ্ছে, টেক ইট। কিছু বা বলে হাত থেকে বোতলটা নিয়ে পানি খেয়ে নিলাম আমি। গলা ভেজানো খুব দরকার ছিল। বোতলের মুখ বন্ধ করতেই কেমন জানি অদ্ভুত লাগলো আমার। মাথাটা ঘুরে গেল হঠাৎ করে। নিজেকে সামলাতে না পেরে সামনের দিকে পড়তে নিলে এক হাতে ধরে ফেললেন আমায় উনি। নিজেকে সামলে নিলাম তৎক্ষণাৎ। মুহূর্তেই রাজ্যের ঘুম এসে হানা দিল। চোখ জোড়া বন্ধ হয়ে আসছে জোর করে। ঘুম পাচ্ছে তোমার হিসেবে কি? কি মিশিয়েছিলেন পানিতে? ঘুমের ঔষধ। ফিসফিস করে বললেন আয়াস। ঘাবড়ে গেলাম আমি। কেন এই কাজ করেছেন? আয়াস ক্ষীণ সুরে বললেন,